স্বাগত 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। আপনাদের সাথে আছি আমি শাফাত বিন ফরিদ এবং সাথে আছে আমি মাহমুদা মমিতা। শুরুতে জানিয়ে দিচ্ছে শিরোনামগুলো। I pledge to be a president who seeks not to divide but unify. Who doesn't see red states and blue states, only sees the United States. বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুক্তরাষ্ট্র গড়ার অঙ্গীকার জো বাইডেনের সত্যের জয় হয়েছে বললেন কমলা। বাইডেনের জয়ে আনন্দে মাতোয়ারা ডেমোক্র্যাট শিবির, কৃষ্ণাঙ্গ সহ সবার সম অধিকার নিশ্চিতের আশা মার্কিনীদের। বিডিআর বিদ্রোহ দেশ এবং জাতির অপূরণীয় ক্ষতি বললেন প্রধানমন্ত্রী। 2টি অত্যাধুনিক হেলিকপ্টার পেল বিজিবি। করোনা পরীক্ষার 90% কিটের মান নিয়ে প্রশ্ন, এরপরও বেশিরভাগ ল্যাবে ব্যবহৃত হচ্ছে এই কিট। এবং মাদক মামলায় হাইকোর্টের ব্যতিক্রমী রায়, সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে সংশোধনের সুযোগ। সংবাদ দুপুরে আপনাদেরকে শিরোনাম বলছিলাম, এবারে পুরো খবর এবং শুরুতে মার্কিন নির্বাচনের খবর। বিভক্তি নয়, ঐক্যবদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করলেন যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট জো বাইডেন। জয়ের পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। একই সাথে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সম্মান পুনঃপ্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছেন নবনির্বাচিত এই প্রেসিডেন্ট। নির্বাচনে জিতে যেন বয়স কমে গেছে জো বাইডেনের। ডেলাওয়ারে বিজয় সমাবেশে একজন তরুণের মতোই দৌড়ে মঞ্চে আসেন ৭৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট। লাখো জনতার সমাবেশে সব বিভেদ ভুলে ঐক্যের ডাক দেন তিনি। ঘোষণা দেন ডেমোক্র্যাট দলের নেতা হলেও তিনি গোটা দেশেরই প্রেসিডেন্ট। The people of this nation have spoken. They've delivered us a clear victory. আমেরিকার জনগণ যে আস্থা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমি কথা দিচ্ছি একটি অবিভক্ত দেশ গড়ার। আমার কাছে লাল বা নীল স্টেট বলে কিছু নেই। গোটা দেশকে আমি দেখছি ইউনাইটেড স্টেট হিসেবে, যেখানে বর্ণবাদ, দুর্বল অর্থনীতির কোনো স্থান নেই। Who doesn't see red states and blue states, only sees the United States. জো বাইডেনের আগে ভাষণ দেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এবারে নির্বাচনে সত্যের জয় হয়েছে বলে মন্তব্য করেন তিনি। এর আগে ব্যাটল গ্রাউন্ড পেনসিলভেনিয়ায় 20 ইলেকট্রাল ভোট পেয়ে প্রেসিডেন্ট হল লড়াইয়ে জয় নিশ্চিত করেন ডেমোক্র্যাট প্রার্থী বাইডেন। ট্রাম্পের থেকে পপুলার ভোটেও এগিয়ে আছেন নতুন প্রেসিডেন্ট। তিনি পেয়েছেন 7,50,00,000-এর বেশি ভোট, আর রিপাবলিকান প্রার্থী পেয়েছেন 7,06,00,000 ভোট। ডেমোক্র্যাট ঘাঁটিগুলোর পাশাপাশি রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত উইসকনসিন, মিশিগানে জয় নিশ্চিত করেন বাইডেন। জো বাইডেনের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নারী, কৃষ্ণাঙ্গ, তরুণ ও এশীয় ভোটাররা। প্রায় 50 বছরের রাজনৈতিক ক্যারিয়ারে তৃতীয় প্রচেষ্টায় সফল হলেন জো বাইডেন। নানা নাটকীয়তার পর 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন তিনি। পেনসিলভেনিয়ায় ফল ঘোষণার পরপরই বাঁধভাঙা উল্লাসে ফেটে পড়ে ডেমোক্র্যাট শিবির। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আনন্দোল্লাস ডেমোক্র্যাট শিবিরে। বিভিন্ন শহরে হয়েছে আনন্দ মিছিল, পোড়ানো হয়েছে আতশবাজি। এসব বিষয়ে জানাতে এবার ফ্লোরিডা থেকে সর্বশেষ তথ্য জানাবেন সহকর্মী জাহিদ হোসেন। আমেরিকা বলতে কি বুঝি, এইটার একটা এক শব্দে তিনি বলেছেন জো বাইডেন, আমেরিকা মানে সম্ভাবনা। সেই সম্ভাবনাটা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া এবং সেটি আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেয়া, আগামী প্রজন্মের জন্য একটি সম্ভাবনার দেশ উপহার দেয়া, সেই কাজগুলিকেই তিনি প্রাধান্য দিচ্ছেন। তবে তার এই কাজগুলো খুব যে স্মুথ হবে সেরকম না। প্রথম দিনই তাকে বড় চ্যালেঞ্জের মোকাবেলা করতে হবে। সারা পৃথিবী কোভিড-19 যে চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, আমেরিকা তার মধ্যে সবচেয়ে বড় ভুক্তভোগী।
তিনি নিজের সন্তানের হারানোর বেদনার কথা তুলে ধরে বলেছেন, যেই 2,30,000 মানুষ কোভিডে প্রাণ দিয়েছেন তাদের পরিবারের বেদনা তিনি বোঝেন। ফলে তিনি চান যত দ্রুত সম্ভব এই বেদনার থেকে মানুষকে বের করে আনতে, যেন একটি জীবনও আর না হারাতে হয়। সেই দায়িত্বের দিক থেকে তিনি প্রথমেই কিন্তু আগামী সোমবারে কোভিডের জন্য বিশেষজ্ঞ প্যানেল ঘোষণা করবেন এবং সেদিনই জানা যাবে। তাদের তিনি বলেছেন যে বিজ্ঞান ভিত্তিক সব পরামর্শই তিনি মেনে চলবেন এবং তিনি তার এই প্রেসিডেন্সির ক্ষেত্রে বিজ্ঞান, সত্য এবং ন্যায় নিষ্ঠাবোধ এইগুলো প্রিন্সিপালকে তিনি ধারণ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন, যেন সেই সম্ভাবনার কথা তিনি বলছেন সেই সম্ভাবনার সর্বোচ্চটি ব্যবহার করতে পারে। সেই ক্ষেত্রে একটা বড় বাধা হিসেবে তিনি দেখছেন যে আমেরিকার রাজনীতির দুই ভাগে বিভক্ত হয়ে থাকা, এবং সেটিকে তিনি এক জায়গায় নিয়ে আসতে চান। বিভক্ত রাজনীতিকে এক জায়গায় আনার ক্ষেত্রে তিনি মনে করেন যে সিদ্ধান্ত নিয়ে যদি বিভক্ত হওয়া যায় তাহলে এক হওয়ার সিদ্ধান্ত নিয়ে সেটি বাস্তবায়ন করাও সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ব্যাটল গ্রাউন্ড পেনসিলভানিয়া এবং নেভাদায় 26 ইলেকটোরাল ভোট পেয়ে ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করলেন তিনি। ট্রাম্পের চেয়ে পপুলার ভোটেও এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি পেয়েছেন 7,50,00,000-এর বেশি ভোট। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট হলেন এই ডেমোক্রেট প্রার্থী। 4 দিনের রুদ্ধশ্বাস প্রতীক্ষার পর অবশেষে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী মার্কিন প্রেসিডেন্ট হলেন এই ডেমোক্রেট প্রার্থী। আগামী 4 বছর হোয়াইট হাউসের নেতৃত্ব দেবেন বাইডেন। আমরা যদি শুরুতেই দুই প্রার্থীর ভোটের হিসাবের দিকে একটু নজর দিই, তাহলে দেখব বাইডেন মোট ভোটের 50.6% পেয়েছেন, যা 7.5 কোটিরও বেশি। এর আগে এত পপুলার ভোট পাননি যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের ভোটের শতকরা হার 47.7%, অর্থাৎ 7 কোটিরও বেশি ভোট পেয়েছেন তিনি। এবারের নির্বাচনে 12টি রাজ্যকে ধরা হচ্ছিল ব্যাটল গ্রাউন্ড। পেনসিলভানিয়া, উইসকনসিন, ক্যালিফোর্নিয়া, ইলিনয় এবং মিশিগানের পাশাপাশি বাইডেনের জয় নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ছোট রাজ্যগুলি। তার মধ্যে দুটো রাজ্যের কথা আমরা একটু বিশেষভাবে আলোচনা করতে চাই। পেনসিলভানিয়ায় জয় পাওয়ার মাধ্যমেই প্রয়োজনীয় 270 ইলেকটোরাল ভোটের হিসাব ছাড়িয়ে যান বাইডেন, যদিও অনেকেরই ধারণা ছিল এই রাজ্যে জিতবেন ট্রাম্প। 49.7% ভোট গেছে বাইডেনের পক্ষে, আর ট্রাম্প পেয়েছেন 49.1%। তার মানে হচ্ছে হাড্ডাহাড্ডি একটা লড়াই হয়েছে এখানে। নেভাডার চিত্রটা কিন্তু সেরকম নয়, এটা বরাবরই ডেমোক্রেটদের ঘাঁটি। এখানে শুরু থেকে শেষ পর্যন্ত এগিয়ে থেকে জয় তুলে নেন বাইডেন। 264 ইলেকটোরাল ভোটে দীর্ঘ সময় আটকে থাকা বাইডেন এক হিসেবে এখানকার 6টি ভোট নিয়ে প্রেসিডেন্ট হওয়া নিশ্চিতই রেখেছিলেন। এখানে তিনি পেয়েছেন 50% ভোট এবং তার জবাবে ট্রাম্প পেয়েছেন 47.8% ভোট। আমরা এই যে হিসাবগুলো দেখছি, এখানে বিশেষ কিছু বিষয় প্রভাবিত করেছে বাইডেনের জয়কে। আমরা সেদিকে যদি একটু তাকাই তাহলে দেখব নারী ভোটারদের একটা বিশেষ আশীর্বাদ পেয়েছেন বাইডেন। 57% ভোট গেছে তার পক্ষে, আর কৃষ্ণাঙ্গরা তো একচেটিয়াভাবে তার পাশেই ছিলেন। 87% ভোট পেয়েছেন বাইডেন। তরুণ আর এশিয়ান ভোটারদের ক্ষেত্রে যখন আলোচিত হবে বিষয়টি, তখন দুবিভাগেই সমান 64% পছন্দের তালিকায় ছিলেন বাইডেন, এবং এই 4টি বিষয় জো বাইডেনের জয়কে সহজ করেছে। চূড়ান্ত ভোটের আগে নানা জরিপেই এগিয়েছিলেন জো বাইডেন। বুথ ফেরত জরিপেও ছিল তেমন আভাস। সেই সব হিসাবকে সত্যি প্রমাণ করে জো বাইডেনই যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট। ডিসেম্বরে আনুষ্ঠানিক ফল ঘোষণা হবে, আর 20 জানুয়ারি হোয়াইট হাউসে পা রাখার কথা বাইডেনের। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হার মানতে নারাজ ডোনাল্ড ট্রাম্প উল্টো বড় পরিসরে আইনি লড়াইয়ে যাওয়ার পরিকল্পনা তৈরি করছেন তিনি। দাবি তার হাতের মুঠো থেকে ভোটের ফল ছিনিয়ে নেওয়া হয়েছে। এদিকে সিএনএন বলছে প্রেসিডেন্ট ট্রাম্পকে বাস্তব পরিস্থিতি বোঝাতে পারবে এমন একজনকে খুঁজে ফিরছে রিপাবলিকান শিবির। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প পরাজয় মেনে নেবেন কিনা তা নিয়ে সংশয় ছিল আগে থেকেই। সে সংশয় অনেকটাই সত্যি হতে চলেছে বলে জানাচ্ছে মার্কিন গণমাধ্যম। নিশ্চিত পরাজয় জেনেও ক্ষমতায় ছাড়ার ইচ্ছে দেখা যায়নি ট্রাম্পের মধ্যে। এমনকি বিদায়ী প্রেসিডেন্টের বক্তৃতাও তৈরি করেননি তিনি। আর এসবকে পরাজয় মেনে না নেওয়ার ইঙ্গিত বলছে সিএনএন।
অন্যদিকে জর্জিয়া, নেভাদা ও পেনসিলভানিয়ায় বাইডেন এগিয়ে থাকার কারচুপির অভিযোগ নিয়ে ট্রাম্পের অবস্থান আরও দৃঢ় হয়েছে। আর এ নিয়ে দীর্ঘ আইনি লড়াইয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এর আগে জর্জিয়া, উইসকনসিন, পেনসিলভানিয়া ও মিশিগানের আদালতে মামলা করা হয়েছে। এটা আমাদের নির্বাচনী প্রক্রিয়ার স্পষ্টতার বিষয়। সরকারের উপর যাতে জনগণ আস্থা রাখতে পারে, সেজন্য আমরা এই প্রক্রিয়াকে আইনের মধ্য দিয়ে নিয়ে যাব। ছেলে ট্রাম্প জুনিয়র ও শীর্ষ উপদেষ্টারা আদালতে ভোটের ফল চ্যালেঞ্জে আরও আগ্রাসী চেষ্টা চালাচ্ছেন। ট্রাম্পের মন জুগিয়ে চলতে হার মেনে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। এর মধ্যে অর্থ সংগ্রহে নেমে পড়েছেন তার রানিং মেট মাইক পেন্স। বৈধ ভোট গুনলে আমি নিশ্চিতভাবেই বিজয়ী, আর আপনি যদি অবৈধ ভোট গোনেন তবে তা হবে আমাদের হাত থেকে জয় ছিনিয়ে নেওয়ার শামিল। মনে রাখতে হবে, আমি ফ্লোরিডা, ইন্ডিয়ানা, ওহাইওর মতো রাজ্যে জয় পেয়েছি। তবে শান্তিপূর্ণভাবেই ক্ষমতা হস্তান্তর হবে বলে আশাবাদ জানিয়েছে শীর্ষ রিপাবলিকান মিচ ম্যাককনেল, হোয়াইট হাউসের অর্থনৈতিক উপদেষ্টা ল্যারি কাডলোউ। এর আগে 2000 সালে আইনি লড়াইয়ে গিয়ে পপুলার ভোটে এগিয়ে থাকা ডেমোক্র্যাট আল গোরকে হারিয়েছিলেন রিপাবলিকান জর্জ ডব্লিউ বুশ। ফ্লোরিডায় আবারও ভোট গণনায় সুপ্রিম কোর্টের রায় গিয়েছিল তার পক্ষে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্ট নির্বাচনে জনগণ সত্যের পক্ষে রায় দিয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। ডেলাওয়্যারে বিজয় সমাবেশে এই মন্তব্য করে তিনি বলেন, মার্কিনীরা বিভেদ নয়, ঐক্যে বিশ্বাস করে। আগামী 4 বছর প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারণে কাজ করবেন ভারতীয় বংশোদ্ভূত এই কামালা। চারশো বছরের গণতান্ত্রিক ইতিহাসের প্রথমবারের মতো একজন নারী ভাইস প্রেসিডেন্ট পেল মার্কিন যুক্তরাষ্ট্র। নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের যোগ্য রানিং মেট হিসেবে নির্বাচনে জিতে ইতিহাস গড়লেন সদা হাস্যময়ী কামালা হ্যারিস। শুধু প্রথম নারী নয়, একজন অশ্বেতাঙ্গ ও ভারতীয় বংশোদ্ভূত হিসেবেও ইতিহাস গড়েছেন কামালা। বিজয় নিশ্চিতের পর ডেলাওয়ারে আনন্দ সমাবেশে নিজের জীবনের লড়াইয়ের কথা তুলে ধরেন তিনি। When she came here from India at the age of 19, she maybe didn't quite imagine this moment. 19 বছর বয়সে আমার মা যখন ভারত থেকে এদেশে আসেন, তখন নিশ্চয়ই আজকের এই মুহূর্তের কথা তিনি কল্পনাও করেননি। তবে তার মধ্যে এই বিশ্বাস ছিল যে আমেরিকায় পরিবর্তন সম্ভব। এই মুহূর্তে আমি কেবল আমার মাকেই নয়, শ্বেতাঙ্গ, কৃষ্ণাঙ্গ, এশীয়, লাতিন তথা সমগ্র নারী জাতিকে স্মরণ করতে চাই, যারা আজকের এই স্মরণীয় মুহূর্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নির্বাচনের সত্যের জয় হয়েছে মন্তব্য করে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন লাখো সমর্থকের সামনে। আমি প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছি, কিন্তু এখানেই এই শেষ নয়। আজ যে ছোট্ট মেয়েরা স্মরণীয় এই মুহূর্তের সাক্ষী হয়েছে, তাদের মধ্যেই নতুন এক আত্মবিশ্বাসের জন্ম নেবে। এই জয় গোটা দেশকে নতুন এক বার্তা দিয়েছে। স্বপ্ন দেখুন, তা পূরণে কঠোর পরিশ্রম করুন, পরিবর্তন আসবেই। হোয়াইট হাউসে যাওয়ার জন্য তাকে পেরোতে হয়েছে অনেক চড়াই উতরাই। এটি তার দ্বিতীয় প্রচেষ্টা। এর আগে প্রেসিডেন্ট পদে লড়াইয়ের স্বপ্ন দেখলেও দলীয় মনোনয়নের সময় জো বাইডেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয় তার। সেই বাইডেনই পরে রানিং মেট হিসেবে বেছে নেন কামালাকে। তার মা শ্যামলা গোপালন ছিলেন ক্যান্সার গবেষক, আর বাবা জ্যামাইকান ডোনাল্ড হ্যারিস স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। কামালার পড়ালেখা হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়। 2003 সালে সেন্ট ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নির পর 2010 সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হন তিনি। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জো বাইডেন যুক্তরাষ্ট্রের 46তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় আনন্দ উল্লাস ডেমোক্র্যাট শিবিরে। হোয়াইট হাউসের সামনে রাজপথে উচ্ছ্বাসে মেতেছেন তার সমর্থকেরা। বিভিন্ন শহরে হয়েছে মিছিল।
অনেকেই দেখা গেছে ট্রাম্পের ব্যঙ্গচিত্র নিয়ে শোভাযাত্রা করতে, দাবি উঠেছে ট্রাম্পের গ্রেপ্তারেরও। আটালান্টায় ফোটানো হয়েছে আতশবাজি। এদিকে পরাজয় মানতে নারাজ ট্রাম্প শিবির। নির্বাচনে কারচুপির অভিযোগ এনে ভোট পুনর্গণনার দাবি তাদের। অ্যারিজোনায় ভোট কারচুপির অভিযোগ এনে মামলা করেছে ট্রাম্প শিবির। এর আগে জর্জিয়া ও মিশিগানে একই অভিযোগে মামলা করলেও তা খারিজ করে দেয় রাজ্যের ফেডারেল বিচারক। যুক্তরাষ্ট্রের বাস্তবিক অর্থে ভোট জালিয়াতির কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন ফেডারেল ইলেকশন কমিশনার অ্যালেন উইন্ট্রবো। তিনি বলেন, এবারে নির্বাচনে কোনো ধরনের ভোট জালিয়াতির প্রমাণ তাদের কাছে নেই। রেকর্ড ভোটে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়কে স্বাগত জানিয়েছে বিশ্ব নেতারা। জয় ঘোষণার পরপরই নতুন এই প্রেসিডেন্টকে শুভকামনা এবং ভালোবাসা সিক্ত করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা। এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন বিশ্ব নেতারা। রাষ্ট্রের সম্পর্ক খুব গভীর এবং তাদের সাথে সবসময় আমাদের সম্পর্ক স্থিতিশীল ও ইতিবাচক থাকবে। জোকে অনেক অভিনন্দন। আশা করি তার নেতৃত্ব দুই দেশের সম্পর্ক আরো সুন্দর করতে অনুপ্রেরণা যোগাবে। ট্রাম্পের পছন্দের তালিকার শুরুতে থাকা ইসরায়েলের জনগণ সরকার বিরোধী বিক্ষোভ করার সময় জো বাইডেনের এই জয়কে স্বাগত জানিয়েছে। ট্রাম্প আমলে যুক্তরাষ্ট্রের প্রতি নিষ্ক্রিয় থাকা জার্মান সরকারও উচ্ছ্বসিত বাইডেনের জয়। একসাথে কাজ করার প্রত্যয় জানান। আমি মনে করি আমাদের নতুন করে শুরু করার সময় এসেছে। আমি আশা করছি বাইডেনের নেতৃত্বে জার্মান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হবে এবং আমরা একসাথে অনেক কাজের অংশ হব। এছাড়া ট্রাম্পের অভিশংসনের কেন্দ্রস্থল ইউক্রেনের প্রধানমন্ত্রীও শুভেচ্ছা জানাতে ভোলেননি জো ও কমলাকে। লুৎফা ফাউজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক বার্তায় তিনি নতুন মার্কিন নেতৃত্বকে অভিনন্দন জানান। এদিকে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলছেন, বাইডেন প্রশাসনের হাত ধরে ঢাকা ওয়াশিংটন সম্পর্কের নবদিগন্ত উন্মোচিত হবে। আর এক্ষেত্রে অভিবাসন, বাণিজ্য ও জলবায়ু প্রশ্নের নতুন অধ্যায়ের সূচনা হবে বলেও আশা করছে বাংলাদেশ। হোয়াইট হাউসে এবার শুধু নীলের রাজত্ব। রাষ্ট্র ক্ষমতা নিচ্ছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এর আগে 2 দফা বারাক ওবামার রানিং মেট ছিলেন তিনি। ভাইস প্রেসিডেন্ট হিসেবে তার সঙ্গে ঢাকার জানাশোনাটাও তাই পুরনো। এবারের ভোটে জোর লড়াইয়ে ট্রাম্প পরাভূত করেছেন তিনি। এর পরপরই প্রশাসনিক এই পরিবর্তনকে স্বাগত জানিয়েছে ঢাকা। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্কের মূল জায়গায় রয়েছে অভিবাসন, শিক্ষার্থী ভিসা, জিএসপি সুবিধা, রোহিঙ্গা ইস্যু থেকে শুরু করে বঙ্গোপসাগরে তেল গ্যাস অনুসন্ধান পর্যন্ত। এখন যুক্ত হয়েছে ইন্দো প্যাসিফিক জোট। বাইডেন সাহেব তো জলবায়ু নিয়ে উনি সুচ্চার, আপনার অভিবাসী সম্পর্কেও সুচ্চার, সব প্লাস মাইনাস আছে সব কিছুতেই। আমেরিকার স্বার্থের সপক্ষে যেগুলো করা সেইটা তারা করে। বাইডেনের জয়ে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে নতুন রসায়ন সৃষ্টি হবে বলে আশা করছে সরকার। দুদেশের আগ্রহের জায়গায় নতুন ক্ষেত্র তৈরি হলেও আগের মীমাংসিত ইস্যুতে বড় কোনো রদবদল হবে না বলেও আশাবাদী পররাষ্ট্রমন্ত্রী। এই সব নিয়ে তাদের কোনো বিশেষ আপনার ইন্টারেস্ট অ্যাজ সাচ নাই, যার মতো খুব স্বার্থ জড়িত না। এই দিজ আর অনেকটা নিউট্রাল ইস্যু। এই যে আমাদের বঙ্গবন্ধুর খুনি, এগুলো অনেকটা নিউট্রাল ইস্যু, আইনের মাধ্যমে ঠিক হবে, সুতরাং ওগুলোতে আমাদের কোনো ব্যাঘাত হবে না। ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসনের মতো মৌলিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন থাকলেও বাইডেন এক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিডিআর বিদ্রোহের ঘটনা যারা ঘটিয়েছে তারা দেশ, জাতি এবং বাহিনীর অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে তিনি বলেছেন, পিলখানার মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে। বিজেপি এয়ার উইংয়ের জন্য কেনা 2টি MI-71 হেলিকপ্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেছেন। সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। প্রায় 225 বছরের ঐতিহ্যবাহী এ বাহিনী দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে নিষ্ঠা ও দায়িত্বের সাথে। বিজিবির আধুনিকায়নে এবার এয়ারউইংয়ে যুক্ত হল 2টি MI-71 হেলিকপ্টার। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ও বীরশ্রেষ্ঠ আব্দুর রউফের নামে হেলিকপ্টার দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিলখানায় বিজিবি সদর দপ্তরের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।
বক্তব্যে বিডিআর বিদ্রোহের ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মাঝে কিছু ঘটনা ঘটেছে যেটা অনাকাঙ্ক্ষিত, এ ধরনের ঘটনা আর ঘটুক সেটা আমরা চাই না। তার জন্য অনেক প্রাণ ঝরেছে, যারা মারা গেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করি, এবং যারা এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তারা নিজেদেরও যেমন ক্ষতি করেছে, বাহিনীর ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। বাহিনীর পেশাগত দক্ষতা উন্নয়নে যা প্রয়োজন তা বন্দোবস্ত সরকার করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। প্রায় 12,000 বিজিবি নতুন সাংগঠনিক কাঠামো অনুযায়ী 5টি রিজিয়ন সদর দপ্তর স্থাপন করে কমান্ড স্তর সৃষ্টি করা হয়েছে, যেই বাহিনীকে আরও গতিশীল এবং ফলপ্রসূ করেছে। আর বিজিবির গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে বর্ডার সিকিউরিটি ব্যুরো স্থাপন করা হয়েছে। নতুন 4টি সেক্টর ও 5টি রিজিওনাল ইন্টেলিজেন্স ব্যুরো, 15টি ব্যাটালিয়ন স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন 140টি বিওপি, 34টি বিএসপি এবং একটি এয়ার উইং সৃজন করার মাধ্যমে প্রথম পর্যায়ে পুনর্গঠন কাজ সম্পন্ন হয়েছে। 170টি বর্ডার পোস্ট আমাদের করা হবে। দেশের স্থল সীমান্ত নিয়ে প্রতিবেশী দেশের সঙ্গে বিরোধ এরশাদ জিয়া সরকার কোনো সুরাহা করতে পারেনি বলেও উল্লেখ করেন সরকার প্রধান। জিয়া, এরশাদ, খালেদা জিয়া যারাই ক্ষমতা এসেছে তারা কখনো আমাদের এই সীমান্ত চুক্তি বাস্তবায়ন অথবা আমাদের সীমান্ত যে আমাদের এটা ব্যাপারে তারা কখনো কোনো উদ্যোগই গ্রহণ করেনি। যাক, আমি প্রথমবার যখন আসি তখন থেকে উদ্যোগ গ্রহণ করি, এবং পরবর্তীতে আপনারা জানেন যে ভারতের পার্লামেন্টে সকল দল মিলে আইন পাশ করে দিয়েছে, এবং আমাদের সীমান্ত এখন আমাদের সুনির্দিষ্টভাবে নির্দেশ করা হয়েছে, ম্যাপ তৈরি এবং সিগনেচার করা হয়েছে। বিজিবিকে ত্রিমাত্রিক বাহিনী ঘোষণা করে সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সততার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের কেনা 90 ভাগ RT-PCR কিটের মান নিয়ে প্রশ্ন উঠেছে। সংক্রমণের 8 মাস পরও জরুরি পরিস্থিতির কথা বলে দেশের বেশিরভাগ ল্যাবে এসব কিটেই চলছে করোনা শনাক্তের কাজ। তবে নিম্নমানের বলে এই কিট ব্যবহার করে না সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR। সবসময় খারাপ রেজাল্ট দিচ্ছে তা না, কিন্তু অনেক সময় খারাপ রেজাল্ট দিচ্ছে। জানাচ্ছিলেন দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR এর পরিচালক তাহমিনা শিরিন। তার কাছে জানতে চাওয়া হয়েছিল করোনা শনাক্তে স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবহার করা চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের কিটে পরীক্ষার মান নিয়ে। এটা তো বলার সুযোগ নাই, কারণ এটা হচ্ছে এই কিটটা সবসময় যে এক ধরনের রেজাল্ট দেয় তা না। কখনো পজিটিভিটি বেশি আসে, কখনো পজিটিভিটি কম আসে, সুতরাং এটাকে আপনি ওইভাবে মাপতে পারবেন না। এবং এই সব কিছুই ডিপেন্ড করে হচ্ছে ওই রিলিজ বাফারের উপরে। রিলিজ বাফার ইউজ করলে কোয়ালিটি নিউক্লিক অ্যাসিড বার হয়ে আসে না কখনো। তবুও এই কিট কেন কিনছে কেন্দ্রীয় ঔষধাগার? এই প্রশ্নে তারা বলছে সবকিছুই হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে। তবে এ নিয়ে নানাভাবে চেষ্টা করেও অধিদপ্তর মহাপরিচালকের বক্তব্য পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের মত, নির্ভুল পরীক্ষার বিষয়টি এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। 6 মাস আগে থেকেই জাজ করা উচিত ছিল যে এর এলওডি কত, এর অ্যাকুরেসি কত, এর প্যারামিটার কত, কোথায় টেস্ট হয়েছে, এটি কি তাহলে WHO বা FDA বা ওখানে তার অবস্থানটা কোথায় রয়েছে, বা ইউরোপিয়ান সিতে। এই কিটের যদি মান সঠিকভাবে না পরীক্ষা করে যদি এইভাবে সারা দেশব্যাপী এটি পরিচালিত হয়ে থাকে, তার মানে আমরা যেসব সংখ্যা বলেছি, ফলস পজিটিভিটি, ফলস নেগেটিভিটি কাউন্ট করলে এইসব সংখ্যাগুলোর কোনো ভিত্তি নেই। বাংলাদেশের করোনা পরীক্ষার ল্যাবের মান নিয়ন্ত্রণ করে IEDCR, কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন না থাকায় সানসিওরের কিট ব্যবহার করছে না প্রতিষ্ঠানটি। জরুরি পরিস্থিতিতে সানসিওর ব্যবহারে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধের মান নিয়ন্ত্রণকারী সংস্থা FDA। এ সনদ দেখেই 8 মাস ধরে কিটটি আমদানির ছাড়পত্র দিচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। কোয়ালিটি স্ট্যান্ডার্ডটা আমরা ওই সার্টিফিকেশনগুলোর উপর নির্ভর করে দিয়ে থাকি। আমাদের এখানে কোনো ওন স্ট্যান্ডার্ড, আমরা সেখানে কোনো পরিকল্পনা আপাতত আমার জানা মতে নাই। তবে স্বাস্থ্য সচিব বলছেন এই কিট বদলে দেওয়া হবে শিগগিরই। এই পজিশনটা তো ডিজি দিবে, ডিজি যদি এটা না দেয় অন্যটা দিত তাহলে তো কিন্তু আমি ডিজির সাথে কথা বলি, আমরা এটা চেঞ্জ করব। গত 8 মাসে 12,85,000 করোনা পরীক্ষার কিট কিনেছে কেন্দ্রীয় ঔষধাগার, যার মধ্যে 11,60,000 চীনা প্রতিষ্ঠান সানসিওর বায়োটেকের। মান নিশ্চিত না হয়ে এই কিটের ব্যবহার সরকারের করোনা মোকাবেলা কার্যক্রমে বড় বাধা বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের 8 মাস আজ। গত 2 মাস স্থিতিশীল থাকলেও আবারও বাড়ছে সংক্রমণ, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। সংক্রমণ নিয়ন্ত্রণে নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর তাগিদ থাকলেও তা সম্ভব হয়নি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, শীতে স্বাস্থ্যবিধি না মানলে দেখা দিতে পারে বিপর্যয়। দেশে প্রথম করোনা শনাক্তের ঘোষণা আসে ৮ মার্চ। গত ৮ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 4,18,000। করোনার ৩১তম সপ্তাহে শনাক্তের সংখ্যা ৯,৫০৮ হলেও ৪ সপ্তাহ পর তা বেড়ে দাঁড়িয়েছে ১১,০৮০। প্রতিটি ল্যাবেই বাড়ছে শনাক্তের হার, হাসপাতালেও বাড়ছে ভর্তি রোগী। ঢাকা শিশু হাসপাতালের চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের ল্যাব এ পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ৩১,০০০-এর বেশি। গত ১০ দিনে ৬৬৭ নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ১৭৪ জন। শনাক্তের হার ২৬%। আমাদের এরকমও কিছু হয়নি যাতে করে আমাদের হিউমিডিটিটা অনেক কমে গেছে, এখনো কিন্তু আমাদের অনেক হিউমিড একটা কন্ডিশনে আমরা আছি, তারপরেও কিন্তু আমাদের এটা বৃদ্ধি পাচ্ছে। আমি এটাকে খুবই মনে করি যে আমরা বোধহয় একটু সবকিছু মনে হচ্ছে কি আমরা কোনো কিছুকে ইম্পর্টেন্স দিচ্ছি না। করোনায় এ পর্যন্ত ৬,০০০-এর বেশি মানুষের প্রাণহানি হয়েছে। ৩১তম সপ্তাহে ১৭৫ জনের মৃত্যু হলেও ৩৫তম সপ্তাহে তা কমে হয়েছে ১২৬। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সূচক অনুযায়ী যদি আমরা বলতে চাই যে সংক্রমণের হার কমে গেছে, তাহলে সংক্রমণের হার কয়েক সপ্তাহ ধরে ৫%-এর নিচে ছিল, এইটা আমাদেরকে পেতে হবে, এবং মৃত্যু হার ৩ সপ্তাহ ধরে ক্রমাগত কমছে, সেটা পেতে হবে, যার কোনোটাই কিন্তু আমাদের ক্ষেত্রে ঘটতে দেখি না আমরা, যদিও সংখ্যাটা আপাতভাবে কম। ঢাকায় নতুন করে বেশি রোগী শনাক্ত হচ্ছে মিরপুর, উত্তরা, মোহাম্মদপুর, ধানমন্ডি, রামপুরা ও গুলশান এলাকায়। স্বাস্থ্যবিধি মানার বিষয়ে প্রায় অর্ধেক মানুষই উদাসীন। শীতের আগেই সংক্রমণ বাড়ায় স্বাস্থ্যবিধি মানার তাগিদ বিশেষজ্ঞদের। মাস্ক শুধু নিজে পড়লে হবে না, আমরা যখন যার সাথে যাই, যেখানে দেখা হয়, আমাদের দায়িত্ব হলো অন্যজন যদি মাস্ক না পরে ওনাকে বলা যে আপনি কেন মাস্ক পরেননি, বা উনি যদি মাস্ক না পরেন এবং পরেন এবং সেই মাস্কটা যদি যেখানে লাগানোর কথা সেখানে যদি না লাগিয়ে রাখেন, তাহলেও কিন্তু বলতে হবে আপনি দয়া করে মাস্কটা ঠিক মতো পরুন। এ পর্যন্ত মোট শনাক্তের মাত্র 4% রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। করোনার জটিলতা ও মৃত্যু কমাতে হাসপাতালে চিকিৎসা বাড়ানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শীতে করোনার দ্বিতীয় ধাক্কা সামলাতে শিগগিরই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রম চালু করবে স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি সংকট মোকাবিলায় হাসপাতালে চিকিৎসা সরঞ্জাম পৌঁছানো, জনসচেতনতা সৃষ্টিসহ বিভিন্ন কার্যক্রমের আগাম প্রস্তুতি নিতে 22 মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে সরকার। সরকারের আগাম প্রস্তুতির কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে না পারলে শীতে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে স্বাস্থ্য বিভাগ। শীত মৌসুমে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে অনেক দেশেই। বাংলাদেশও সে আশঙ্কার বাইরে নয়। পরিস্থিতি মোকাবেলার জন্য স্বাস্থ্য, শিক্ষা সহ 22 মন্ত্রণালয়কে আগাম প্রস্তুতির নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বর্তমানে সরকারি ও বেসরকারি পর্যায়ে 114টি ল্যাবে চলছে করোনা টেস্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে করোনা রোগীদের জন্য সাধারণ শয্যা সংখ্যা 11,608টি। মোট আইসিইউ শয্যা রয়েছে 564টি। দেশে মোট অক্সিজেন সিলিন্ডার রয়েছে 13,095টি। হাই ফ্লো নেজাল ক্যানুলা রয়েছে 574টি এবং অক্সিজেন কনসেন্ট্রেটর রয়েছে 363টি। ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের ইতিমধ্যে যে অভিজ্ঞতা হয়েছে তার সবকিছু কাজে লাগিয়ে আমরা মানুষের চিকিৎসা দিতে সক্ষম। আর এখন আছে 114টা ল্যাব, তো সেখানে আমাদের পরীক্ষা করতে কোনো সমস্যা হবে না যদি সংক্রমণ বেড়ে যায়। পাশাপাশি আমরা কিট সংগ্রহ করছি, কিট সংগ্রহ হয়ে যাওয়ার সাথে সাথে আমরা অ্যান্টিজেন টেস্টও করব। বিশেষজ্ঞরা বলছেন, করোনায় আক্রান্ত, মৃত্যু ও শনাক্তের হার কমলেও এখনও প্রবল ঝুঁকিতে বাংলাদেশ। করোনা সংক্রমণ অস্বাভাবিক বেড়ে গেলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হতে পারে। চিকিৎসকদের প্রস্তুতি, মানসিক প্রস্তুতি, চিকিৎসার আধুনিক যে চিকিৎসা পদ্ধতি, সেটা ব্যাপারে চিকিৎসকরা প্রস্তুত। এখন মন্ত্রণালয় অধিদপ্তরের ব্যবস্থাপনার ক্ষেত্রে যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার সেইটা তাদের থাকতে হবে। প্রস্তুতি বাস্তবায়নের ক্ষেত্রে তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কিছু হাসপাতাল কিন্তু রোগী কমে যাওয়াতে বন্ধও করা হয়েছে, এটাও সত্য। যেগুলো বন্ধ করা হয়েছে এগুলো কিন্তু আবার চালানো বা ওপেন করা কিন্তু সহজ হবে, কিন্তু কঠিন কিন্তু হবে না। তাই আমি মনে করি যে এই ব্যাপারে মন্ত্রণালয় বলেন, অধিদপ্তর বলেন বা প্রশাসন বলেন, তারাও কিন্তু সতর্ক। আর আমরা যারা চিকিৎসার সঙ্গে জড়িত, আমি মনে করি আমরাও সতর্ক আর কি।
সংকট মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের প্রশিক্ষণ চলছে জানিয়ে স্বাস্থ্যবিধি মানতে দেশজুড়ে জেলা ও উপজেলা পর্যায়ের কমিটিকে প্রচার বাড়ানোর আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা প্রস্তুতির আরও খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হবেন সহকর্মী আহসান রিটন। রিটন, শীতে করোনা মোকাবিলায় চট্টগ্রামে কি কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং স্থানীয় প্রশাসনের বিষয়ে কি বলছে? আসলে শীতকে সামনে রেখে করোনা মোকাবেলায় খুব বেশি প্রস্তুতি আমরা দেখিনি, যদিও নানা মাধ্যম থেকে বলা হচ্ছে যে আসলে যেহেতু শীতে করোনার একটি প্রকোপ বড় রকম দেখা দিতে পারে, সেই বিষয়টিকে মাথায় রেখে তারা অনেক কিছু করছেন এমনটা বলা হলেও আমরা আসলে দৃশ্য তো তেমন কিছু দেখিনি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শুরু করে যে সমস্ত বড় বড় হাসপাতাল রয়েছে, পাশাপাশি যে সমস্ত বেসরকারি হাসপাতাল রয়েছে, সবখানেই আসলে কিছু নামকাওয়াস্তে কিছু লিফলেট এবং কিছু ব্যানার টাঙ্গিয়ে, অর্থাৎ করোনা বিষয়ে কী করণীয় সেরকম কিছু নির্দেশনা দিয়েই আপাতত আমাদের কাছে মনে হয়েছে যে আসলে তাদের কাজকর্ম তারা শেষ, অর্থাৎ যে প্রস্তুতি সেটি একটি লোক দেখানো বিষয় এখনো পর্যন্ত চলছে বলে আমাদের কাছে মনে হয়েছে। আমরা বিষয়টি নিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসন নানা মাধ্যমে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে তারা বলছেন যেহেতু শীত প্রধান দেশে আসলে করোনার প্রকোপটা বেশি এবং আমাদের দেশে শীত আগত, সেই কারণে তাদের পক্ষ থেকে নানা রকম প্রস্তুতি নেওয়া হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো ধরনের কার্যকর পদক্ষেপ আমরা দেখিনি। আমরা এখন পর্যন্ত আসলে দেখছি যে করোনা শুরু হওয়ার পর থেকে মানুষের মধ্যে যে ন্যূনতম সচেতনতা ছিল সেটিও আসলে সময় যত করাচ্ছে তত কমছে। তবে শীতকে সামনে রেখে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা থাকলেও খুব বেশি সেটি নিয়ে কারো কিছু করণীয় অর্থাৎ কেউ কিছু করেছে বলে আমাদের কাছে মনে হয় না। আমরা প্রত্যেকটা হাসপাতাল থেকে শুরু করে যে সমস্ত জায়গায় মানুষের সমাগম বেশি সেখানেও ঘুরে দেখেছি, সেখানে আসলে নো মাস্ক নো সার্ভিস এরকম একটি সাইনবোর্ড টাঙিয়ে সবাই সবার দায়িত্ব শেষ করার একটি অবস্থাতে আছে। হয়তো যেহেতু শীত আসা শুরু করেছে আর কয়েকদিন পরে হয়তো তাদের যে ব্যাপক প্রস্তুতি তার দৃশ্যটি দেখা যাবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে করোনার শীতকালীন যে প্রস্তুতি তার সর্বশেষ খবর। জাতীয় সংসদের বিশেষ অধিবেশন শুরু হচ্ছে আজ সন্ধ্যা ৬টায়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ডাকা এই বিশেষ অধিবেশনে সোমবার সন্ধ্যায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বঙ্গবন্ধুর উপর স্মারক বক্তৃতা দেবেন। এরপরে এই বক্তৃতার উপরে সাধারণ আলোচনা শুরু হবে। সংসদের এই অধিবেশন ২ সপ্তাহ চলতে পারে। বিশেষ অধিবেশন হলেও সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে একাধিক অধ্যাদেশ এই অধিবেশনে উপস্থাপন এবং পাশ হবে। করোনা পরিস্থিতিতে এবারও সীমিত পরিসরে বসবে সংসদ অধিবেশন। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদে আরো যা দেখবেন, মিয়ানমারের দ্বিতীয় সাধারণ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। আবারও ক্ষমতায় আসতে যাচ্ছে অং সান সুচির এনএলডি। এবং করোনায় আক্রান্ত মাহমুদুল্লাহ রিয়াদ পিএসএল খেলতে যাওয়া হচ্ছে না পাকিস্তানে। পিসিবির টুর্নামেন্ট খেলাও অনিশ্চিত। মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত মতি মাতবরকে কারাগারে না পাঠিয়ে বাড়িতে প্রবেশনে রেখে সংশোধনের সুযোগ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদের হাইকোর্টের একক বেঞ্চ এই রিভিশন মামলায় এই আদেশ দিয়েছেন। সমাজসেবা অধিদপ্তরের অধীনে ১.৫ বছর প্রবেশনে থাকাকালীন তাকে ৩টি শর্ত পালন করতে হবে। শর্তগুলো হচ্ছে ৭৫ বছরের মাকে সেবা এবং দেখাশোনা করা, ২ সন্তানের লেখাপড়া নিশ্চিত করা এবং মেয়েকে বাল্য বিবাহ না দেয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আসামি মতি মাতবরের ৫ বছরের সাজার বিরুদ্ধে হাইকোর্টে দায়ের করা রিভিশন মামলার রায়ে আসামির সাজা বহাল রেখে প্রবেশন দেন উচ্চ আদালত। ১৯৬০ সালের প্রবেশন অধ্যাদেশ অনুযায়ী আসামির পূর্ব কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় হাইকোর্ট এই আদেশ দিয়েছেন। বিচারিক আদালতের সাজা বহাল রেখে আসামিকে সংশোধনের সুযোগ দিয়ে তাকে পরিবারের সঙ্গে থাকার রায় দেয় হাইকোর্ট। এটি বাংলাদেশের ইতিহাসে প্রবেশনের বিশেষ আইনে প্রথম রায়। শর্তগুলো ভঙ্গ করলে তাকে আবারও কারাগারে যেতে হবে বলে আদেশ দিয়েছে আদালত। অন্যদিকে প্রবেশনের শর্ত সঠিকভাবে পালন করলে তার ৫ বছরের সাজা বাতিল হয়ে যাবে। সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে আলাদা ২ মামলায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অস্ত্র মামলায় ঢাকা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কায়সারুল ইসলাম ৩ দিন এবং মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
ইরফানের আইনজীবী শ্রী প্রাণনাথ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু জামিনের বিরোধিতা করে রিমান্ডের দাবি জানান। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক জামিন নামঞ্জুর করলে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে 29 অক্টোবর মামলা তদন্ত কর্মকর্তা চকবাজার থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ দেলোয়ার হোসেন 2 মামলায় ইরফান ও তার দেহরক্ষীকে 7 দিন করে মোট 14 দিনের রিমান্ডের আবেদন করেন। এর আগে পুরান ঢাকার চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। সেখান থেকে ইরফান, সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে হেফাজতে নেয়। বাসায় অবৈধভাবে মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের 2 জনকে 1 বছর করে কারাদণ্ড দেন। 26 অক্টোবর ইরফান, সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টার মামলা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমদ খান। নোয়াখালীতে সাবেক স্বামী এবং সহযোগীদের নির্যাতনের শিকার তরুণীর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন স্থানীয় পৌর মেয়র। চিকিৎসকরা জানিয়েছেন শনিবার সন্ধ্যায় শরীরের বিভিন্ন স্থানে আঘাতের কারণে ব্যথা এবং মুখের ভেতরে ক্ষত নিয়ে ওই তরুণী হাসপাতালে ভর্তি হন। নির্যাতনের শিকার তরুণী জানিয়েছেন শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যায় কর্মস্থল থেকে ফেরার পথে সুধারাম মডেল থানার সামনে থেকে ওই তরুণীকে অপহরণ করে তার সাবেক স্বামী ইসমাইল হোসেন বাপ্পি সহ 4 জন। কবিরহাটে এক বাড়িতে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয় তারা। পরে তাকে বেধড়ক মারধর করে। এই ঘটনায় শুধুমাত্র প্রধান অভিযুক্ত বাপ্পিকে গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ। শারীরিক ব্যথা এবং খেতে পারে না, এই কমপ্লেনে আমাদের হসপিটালে এসছে। আমরা ইমার্জেন্সি থেকে তাকে ভর্তি করার ব্যবস্থা করে দিয়েছি সার্জারি ওয়ার্ডে। পরবর্তী চিকিৎসা সার্জারি ওয়ার্ডে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে থাকবে। এই ন্যাক্কারজনক ঘটনা যেই ঘটিয়েছে সে যেই রাজনৈতিক দলের হোক না কেন অবশ্যই তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সরকার অবশ্যই তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। মৌলভীবাজারে তেলবাহী রেলের বগি লাইনচ্যুতের প্রায় 23 ঘন্টা পর স্বাভাবিক হয়েছে সিলেটের সাথে সারা দেশের রেল যোগাযোগ। শনিবার 12টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রায় 400 মিটার লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে উল্লেখ করে রেল কর্তৃপক্ষ বলছে, তেলের গাড়ি থাকার কারণে বাড়তি সাবধানতার জেরে লাইন সচল করতে বেশি সময় লেগেছে। এদিকে ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করেছে রেল বিভাগ। শনিবার চট্টগ্রাম থেকে সিলেট যাওয়ার পথে 951 নং তেলবাহী ট্রেনটি শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এলে এর 5টি তেলবাহী বগি সহ 7টি বগি লাইনচ্যুত হয়। এর মধ্যে 4টি তেল ভর্তি বগি উল্টে যায়। প্রায় 1,60,000 লিটার কেরোসিন ও ডিজেল ছড়িয়ে পড়ে এলাকায়। আরও এক দফা সময় বাড়িয়ে 6,227 একরের পূর্বাচল প্রকল্পের সব কাজ আগামী বছরের জুনে শেষ করার ঘোষণা দিয়েছে রাজউক। গৃহায়ন এবং গণপূর্ত সচিব বলছে, এরপর আর সময় বাড়ানো হবে না, প্রয়োজনে নেওয়া হবে নতুন প্রকল্প। তবে প্রকল্প পরিচালক ভিন্ন তথ্য দিয়ে জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে শুধু রাস্তা, ব্রিজ এবং লেকের কাজই শেষ করা যাবে। তুরাগ, বালু নদী ও শীতলক্ষার পাশ ঘেঁষে গড়ে উঠেছে পূর্বাচল আবাসিক এলাকা। 1995 সালে এখানেই 6,227 একর জমি নিয়ে রাজুকের পূর্বাচল আধুনিক শহর প্রকল্পের কাজ শুরু হয়। এতে ব্যয় হচ্ছে 7,782 কোটি টাকা। প্রকল্পের 30টি সেক্টরে তৈরি হচ্ছে 25,016টি আবাসিক প্লট, 248টি প্রাতিষ্ঠানিক প্লট, এছাড়া 1,033টি বাণিজ্যিক প্লট, 467টি প্রশাসনিক প্লট ও 63টি ডিপ্লোম্যাটিক প্লট রয়েছে পূর্বাচলে। এরই মধ্যে প্রায় 20,000 প্লট গ্রাহককে বুঝিয়ে দেওয়া হয়েছে। 320 কিলোমিটারের মধ্যে 300 কিলোমিটার রাস্তার কাজ শেষ হয়েছে। 60টি ব্রিজের মধ্যে শেষ হয়েছে 41টি। এছাড়া পুরো প্রকল্পের প্রায় 80% কাজ শেষ হয়েছে বলে দাবি রাজুকের। প্রাথমিকভাবে 2010 সালের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করার কথা ছিল। এরপর আরও 2 দফা সময় বাড়িয়ে 2015 সালের ডিসেম্বরে সময়সীমা নির্ধারণ করা হয়, কিন্তু তাও সম্ভব হয়নি। এরপর কয়েক দফা সময় বাড়িয়ে চলতি বছরের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও করোনার কারণে সম্ভব হয়নি বলে জানায় সংস্থাটি। এরই মধ্যে আরেক দফা সময় বৃদ্ধি করে সবশেষ 2021 সালের জুন পর্যন্ত সময় বাড়ানো হয়েছে প্রকল্পের। গৃহায়ন ও গণপূর্ত সচিব জানান, এরপর আর কোনোভাবেই প্রকল্পের মেয়াদ বাড়ানো হবে না।
সর্বশেষ সময় এর ভিতরে আমাদের এইভাবে আমরা বলতে পারি আমাদেরকে এই সিদ্ধান্ত, এই সর্বশেষ সিদ্ধান্ত দেওয়া হয়েছে এবং যেটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিতে হয়, সেখান থেকে বলা হয়েছে সর্বশেষবারের মতন, এবং এর ভিতরে সমস্ত কাজ আমাদের শেষ হবে আশা করি। যদি কোনো কারণে কোনো অঙ্গের কোনো কাজ থেকে থাকে সেটা আমরা বাদ রেখে প্রজেক্টের কাজ শেষ করে দেবো, ওইটা পরবর্তীতে নতুনভাবে আবার শুরু হবে, কিন্তু তাই বলে প্রজেক্টের মেয়াদ আর বাড়বে না। এদিকে আগামী বছর জুনের মধ্যে শুধু রাস্তা, ব্রিজ ও লেকের কাজ শেষ করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রকল্প পরিচালক। অন্যান্য কাজ এরপরও চলমান থাকবে বলে জানান তিনি। পূর্বাঞ্চলের অবকাঠামোগত রাস্তা, ব্রিজ এবং লেকের নির্মাণ কাজ আমরা আগামী বছরের মধ্যে শেষ করব, কিন্তু ইউটিলিটিসের কাজটা এগুলো সিমিলটেনিয়াস চলবে, যে আমাদের বিল্ডিং কনস্ট্রাকশন কাজ চলবে, সাথে সাথে আদার যে ইউটিলিটিসের কথা বলতেছেন এগুলোর কাজ চলবে। 25 স্কয়ার কিলোমিটারের পূর্বাচল পড়েছে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর জেলায়। 2021 সালের মধ্যে রাজুক পুরো কাজ শেষ করার ঘোষণা দিলেও এ নিয়ে সন্দিহান প্লট গ্রহীতারা। হাসিক মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার ক্ষতি সামলে ব্যবসা এগিয়ে নিতে এখনও আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। 30 ভাগেরও বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প এখনও করোনার ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। শনিবার গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক অনলাইন আলোচনায় উঠে আসে এসব তথ্য। করোনার প্রকোপ কমার পর দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু হলেও গতি আসেনি আগের মতো। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান। এসএমই উদ্যোক্তাদের জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হলেও গতি আসেনি অর্থ ছাড়ে। জুলাই থেকে সেপ্টেম্বর এই 3 মাসে দেশের ব্যবসা বাণিজ্য নিয়ে মাঠ পর্যায়ের তথ্য উপাত্ত যাচাই শেষে এমন তথ্য সানেমের। বিনিয়োগকারীদের আস্থার পরিস্থিতি জানতে 500টিরও বেশি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে নিয়ে গবেষণা করে প্রতিষ্ঠানটি। গবেষণার তথ্য বলছে, করোনাকালে ব্যবসা চালাতে গিয়ে উচ্চ পরিচালন ব্যয়, কর জটিলতা, অবকাঠামো সমস্যার মতো প্রতিবন্ধকতাগুলো বেড়েছে। খুব বড় ধরনের প্রোগ্রেস দেখছি না, কিন্তু আমরা আশাবাদী হতে চাই যে এরিয়াগুলোতে যদি রিফর্ম করা যায় তাহলে বিজনেস কনফিডেন্সের আরো বড় ধরনের ইমপ্রুভমেন্ট আমরা হয়তো পেতে পারি। এবং গ্লোবাল যে সিনারিও আমরা দেখছি, কোভিডের একটা সেকেন্ড ওয়েভ বাংলাদেশেও আসতে পারে এবং গ্লোবালও সেকেন্ড ওয়েভ চলছে, সেই জায়গাও আরো কত এফেক্টিভ ম্যানেজমেন্ট আমরা করতে পারি এই কোভিড ক্রাইসিসটাকে, সেটা কিন্তু অসম্ভব রিলেটেড হবে এই বিজনেস কনফিডেন্স ইমপ্রুভমেন্টের জন্য। ব্যবসায়ীরা জানান, করোনাকালে ব্যবসা টিকিয়ে রাখাটাই মূল চ্যালেঞ্জ। পরিস্থিতি সামাল দিতে ঋণের সহজ প্রাপ্যতা নিশ্চিত করার সঙ্গে ব্যবসায়িক খরচ কমানোর দাবি তাদের। For a new business to open a trade license or to get it is very difficult. It's extremely difficult. এখন আপনি যদি ট্রেড লাইসেন্সটা ব্যাংকিং সেক্টরের সাথে রিলেট করে, ব্যাংক অ্যাকাউন্ট খুললে আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনার ট্রেড লাইসেন্স হিসেবে কাজ করবে, তাহলে আপনি ব্যাংক অ্যাকাউন্টেও মানুষকে নিয়ে যাচ্ছেন ব্যাংকিং চ্যানেলে, প্লাস আপনার ট্রেড লাইসেন্সটা অটোমেটিক ব্যাংকের থ্রু দিয়ে আপনার টাকাটা কেটে রেখে দিবেন। করোনাকালে অর্থনীতি পুনরুদ্ধারে বাংলাদেশ ব্যাংক সহ সরকারকে আরও বেশি সচেষ্ট হওয়ার আহ্বান অর্থনীতিবিদদের। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দীর্ঘ 50 বছরের সামরিক শাসনের পর মিয়ানমারে দ্বিতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। রাজধানী নেপিদো সহ 7টি রাজ্য এবং 7টি অঞ্চলে একযোগে ভোট চলছে। সকালে শুরু হয় ভোট গ্রহণ। নির্বাচনে 90টি দল অংশ নিচ্ছে। এবার ভোটার সংখ্যা 3,70,00,000। এর মধ্যে 50 লাখ মানুষ নতুন ভোটার। তবে এই তালিকায় নেই সংখ্যালঘু প্রায় 26 লাখ রোহিঙ্গা জনগোষ্ঠী। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বলছে, এবারও ক্ষমতায় আসতে যাচ্ছে অং সান সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি। গত বছর হেগের আদালতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ প্রশ্নে মিয়ানমারের পক্ষে সাফাই গাওয়ার পর দেশে তার জনপ্রিয়তা আরও বেড়েছে। এর আগে নোবেলজয়ী অং সান সুচি এবং তার দল এনএলডি 2015 সালে নির্বাচনে বিপুল বিজয় অর্জন করে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ দলের টি-20 অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। পাকিস্তান সুপার লিগ খেলতে কাল করাচি যাওয়ার কথা ছিল রিয়াদের। কোভিড আক্রান্ত হওয়ায় পাকিস্তান যাওয়া হচ্ছে না তার। বিসিবি টি-20 টুর্নামেন্টেও রিয়াদের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে। মুলতান সুলতানদের হয়ে পিসিএল এর প্লে অফে খেলার উদ্দেশ্যে 6 নভেম্বর কোভিড টেস্ট করেন মাহমুদুল্লাহ রিয়াদ। পজিটিভ আসার পর দিন আবারও টেস্ট করান তিনি। 2 দফায় পজিটিভ আসার পর বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছেন তিনি। করোনা আক্রান্ত হলেও হালকা সর্দি ছাড়া তেমন কোনো উপসর্গ নেই রিয়াদের। বিসিবি প্রেসিডেন্টস কাপে শিরোপা জিতে রিয়াদের দল টুর্নামেন্টে আর সবার মতো তিনিও ছিলেন জৈব সুরক্ষা বলয়ে। তবে টুর্নামেন্ট শেষে অনুশীলন করতে কয়েকদিন মিরপুরে আসেন তিনি। আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারে আজ দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদ। শেখ জায়েদ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত 8টায়। জয়ী দল ফাইনালে বুধবার লড়বে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে।
প্রথম কোয়ালিফায়ারে হতাশ করেছে দিল্লির ব্যাটিং অর্ডার। ধাওয়ান, পৃথ্বী, রাহানের ব্যাটিং দৈন্যতায় প্রথম কোয়ালিফায়ারে ভুগেছে দল। হায়দ্রাবাদের বিপক্ষে ভুল শুধরানোর সুযোগ। টপ অর্ডার জ্বলে উঠলে ফাইনালে ওঠার পথ সহজ হবে দিল্লির। পেস ডিপার্টমেন্টে ভরসা দুই প্রোটিয়ার রাবাদা এবং নখিয়ে। অন্যদিকে বেঙ্গালুরুকে হারিয়ে উজ্জীবিত হায়দ্রাবাদ। ছন্দ ধরে রেখে শিরোপা জয়ের লক্ষ্য ওয়ার্নারের দলের, তবে তার জন্য টপকাতে হবে দিল্লি বাধা। ব্যাটিংয়ে হায়দ্রাবাদের ভরসা ওয়ার্নার, মনীষ পান্ডে, ঋদ্ধিমান সাহা। ছন্দে ফিরেছেন কেন উইলিয়ামসন। লা লিগায় 4 ম্যাচ পর জয় পেয়েছে বার্সেলোনা। মেসির জোড়া গোলে রিয়াল বেটিসকে হারিয়েছে 5-2 ব্যবধানে। আর কাদিজকে হারিয়ে লা লিগায় শীর্ষে উঠে গেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। এদিকে লিগ ওয়ানে নেইমার, এমবাপেকে ছাড়াই সহজ জয় পিএসজির। ডি মারিয়া জোড়া গোলে রেনেকে হারায় ফরাসি জায়ান্টরা। ডায়নামো কিয়েভের বিপক্ষে আগের ম্যাচে ক্লান্ত মেসির নির্লিপ্ত হেঁটে চলা সমালোচিত হয়। প্রশ্ন ওঠে এলএম10-এর ম্যাচ স্পিরিট নিয়ে। সে কারণেই হয়তো আর্জেন্টাইন তারকাকে শুরুর একাদশে রাখেননি বার্সা কোচ কোম্যান। উদ্দেশ্য মেসির এনার্জির পূর্ণ ব্যবহার। মেসিবিহীন প্রথমার্ধে দুর্বল ছিল বার্সা অ্যাটাক। ফরওয়ার্ডরা মিস করে একাধিক সুযোগ। তারপর উসমান ডেম্বেলের গোলে 22 মিনিটে লিড নেয় বার্সা। বিরতির আগে অবশ্য সমতায় ফেরে বেতিস। দ্বিতীয়ার্ধের শুরুতে ফাতির বদলি হিসেবে নামেন মেসি। 2019 সালের সেপ্টেম্বরের পর এই প্রথম সাবস্টিটিউট হয়ে খেলেন। মাঠে নেমেই ম্যাচ হাতের মুঠোয় নিয়ে নেন মেসি। গ্রিজম্যানকে দিয়ে গোল করানোর পর নিজেও জোড়া পূর্ণ করেন। শেষ দিকে পেড্রির গোলে ব্যবধান বাড়ায় বার্সা। তরুণ স্প্যানিশ ফরওয়ার্ডের লা লিগায় এটাই প্রথম গোল। এদিকে ফেলিক্সের জোড়া গোলে কাদিজকে 4-0 গোলে হারিয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ম্যাচে গোল করেছেন লুইস সুয়ারেজও। এই জয়ে 17 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে গেল অ্যাথলেটিক। লিগ ওয়ানে স্টেডে রেনেকে 3-0 গোলে হারিয়েছে পিএসজি। নেইমার, এমবাপে চোটের কারণে না খেললেও ডি মারিয়ার জোড়া গোলে সহজ জয় পায় ফরাসি জায়ান্টরা। মইজে কিনো লা পারিসিয়ানদের পক্ষে একটি গোল করেন। আসরের প্রথম 2 ম্যাচ হারের পর এই নিয়ে টানা 8 ম্যাচ জিতল পিএসজি। 24 পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। এদিকে বুন্দেসলিগায় ছিল হাই ভোল্টেজ ম্যাচ। বায়ার্নের বিপক্ষে ঘরের মাঠে রয়েসের গোলে প্রথম লিড ডর্টমুন্ডের। বিরতির আগেই সেই গোল শোধ দেয় হান্সি ফ্লিকের দল। দ্বিতীয়ার্ধের শুরুতে লেভানদস্কির স্কোরে এগিয়ে যায় বায়ার্ন। এরপর ব্যবধান বাড়ায় লেরয় সানে। শেষ দিকে হালান্ডের গোলে রোমাঞ্চ তৈরি করে ডর্টমুন্ড, কিন্তু বায়ার্নের জয়রথ ঠেকানো যায়নি। আর এতে অটুট থাকে বাভারিয়ানদের শীর্ষস্থান। ইংলিশ প্রিমিয়ার লিগের শুরুতে পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়ায় চেলসি। শেফিল্ডকে হারায় 4-1 গোলে। ঘরের মাঠে 9 মিনিটে গোল হজম করে ব্লুজ। এরপর চিলওয়েল আর ট্যামি আব্রাহামের গোলে প্রথমার্ধেই লিড নেয় তারা। দ্বিতীয়ার্ধে থিয়াগো আর ভের্নারের গোলে বড় জয় পায় চেলসি। আর সেই সাথে উঠে আসে পয়েন্ট টেবিলের 3 নম্বর অবস্থানে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল 1 ঘন্টার বিরতিহীন সংবাদ দুপুরে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে।